এসে আমার কথা শুনছেন এবং শুনবেন। আমি সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আসলে আমার আপনাদের সামনে আসার কথা ছিল আগামী শুক্রবার সন্ধ্যা 6:30, কিন্তু আজকে নানা প্রতিকূল পরিবেশে আজকে আমার উপর যে অত্যাচার, যে জুলুম চলছে, আমার বিরুদ্ধে আজকে ক্ষমতার তাণ্ডব চলছে, অস্ত্রের তাণ্ডব চলছে, আজকে প্রশাসনের তাণ্ডব চলছে, আজকে অর্থের রমরমা খেলা চলছে। এই অবস্থায় আমি আর চুপ করে বসে থাকতে পারি না। আমাকে একটা সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে। আজকে হয়তো আমার জীবনে একজন আওয়ামী লীগের দুঃসময়ের কর্মী হিসেবে শেষ লাইভে আপনাদের সাথে কথা বলছি। হয়তো বা আওয়ামী লীগের হিসেবে আর কখনো লাইভে আমাকে দেখবেন। সেজন্য আজকে হৃদয়ের মণিকোঠা, অতীতের অনেক স্মৃতি আজকে আমার চোখের সামনে বাড়ছে। সেজন্য কথা হয়তো লম্বা হবে, বক্তব্য হয়তো লম্বা হবে, বিরক্ত হবেন না ভাইরা। আমি গত পৌরসভা নির্বাচনের পূর্বে আমি আমেরিকা গিয়েছি চিকিৎসার জন্য। বাংলাদেশে আমার পেটে একটা টিউমার পাওয়া গেছে। আমি চিকিৎসার জন্য গিয়ে সেখানে আরেকটা টিউমার পাওয়া গেছে। দুইটা টিউমার পাওয়া যাওয়ার পর আমি মনে করেছিলাম আমি আর দেশে ফিরে আসতে পারবো না, আমার জীবনের অবসান ঘটবে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, আমার মা বাবার দোয়া আছে, আপনাদের সকলের দোয়া ও আশীর্বাদে আমার টিউমারে কোনো ক্যান্সার ছিল না। আমি 24 দিন সেখানে ছিলাম। 24 দিনের প্রায় 18 দিন আমি ঘরে ছিলাম করোনার কারণে। সে সময় আমার হৃদয়ে অনেক কিছু আঘাত করেছে। আমার 47 বছরের রাজনীতিক জীবনের অনেক অভিজ্ঞতা আমার বিবেককে নাড়া দিয়েছে। সেই কারণে আমি আসলে কিছু সিদ্ধান্ত আমি সেখানে নিয়েছিলাম। আমি আমেরিকার নির্বাচন দেখে এসেছি। সেখানে 2 গজ অন্তর একজন দাঁড়িয়েছে লাইনে করোনার কারণে। আমি লাইনের বাইরে একটা লোককে 3টা কেন্দ্র আমি পরিদর্শন করেছি। এক লাইনের বাইরে একটা লোককে দেখি। আমি ভিতরে পরিদর্শন করেছি, কেন্দ্রের ভিতরে। সেখানে কোনো এজেন্ট, সেখানে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তারা ভোট দিচ্ছে, যার ভোট সে দিয়ে শান্তিপূর্ণভাবে চলে যাচ্ছে। এটা দেখে আমার অনুভূতিতে আঘাত লেগেছে। আমেরিকা থাকাকালীন সময় 2 বার আমেরিকা গিয়েছি, কয়েকবার সিঙ্গাপুর গিয়েছি চিকিৎসার জন্য। তারপরে সরকারি সফরে
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা গিয়েছি। শ্রীলঙ্কার মতো গরিব দেশেও সেখানকার শাসন ব্যবস্থা, সেখানকার সামাজিক অবস্থা দেখে আমেরিকাতে আজকে কষ্ট লাগে। আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের দুই একজন বড় নেতা এবং মাঝারি সারি অনেক নেতা, তাদের বাড়ি আছে, গাড়ি আছে। সিঙ্গাপুরে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের দ্বিতীয় সারির অনেক নেতার বাড়ি আছে, গাড়ি আছে। শুধু আওয়ামী লীগের নয়, বিএনপি, জাতীয় পার্টির, জামাতের নেতাদেরও বাড়ি গাড়ি আছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড গিয়েও সেখানে শুনে এসে প্রতিটি মানুষের মুখে মুখে জনশ্রুতিও একটা ডকুমেন্ট। আমার এলাকার এমপিরা গিয়ে কোথায় থাকে, আমার এলাকার মন্ত্রীরা গিয়ে কোথায় থাকে, তারা কিভাবে রাত্রি যাপন করে, সেই কথাগুলো বাঙালিদের মুখে মুখে। এগুলো আমার অনুভূতিতে আঘাত করেছে। 47 বছর আওয়ামী লীগের একজন ত্যাগী কর্মী হিসেবে সেজন্য সেখানে বসে সিদ্ধান্ত নিয়েছি, আর যতদিন বেঁচে থাকবো এটা আমাদের টেনশন লাইফ। ক্যান্সার হলে হতো জীবনের অবসান করবে। আমি আজকে সত্য কথাগুলো বলছি। আমি কেন আজকে এই কথাগুলা বলছি, আর কেন আজকে আমি যে বক্তব্যগুলা দিচ্ছি, সত্য বছর গুলা তুলে ধরছি, এটা কেন দিচ্ছি, সেই সত্য কথাটা তুলে ধরতে চাই। আমি বাংলাদেশে ফিরে এসে বিমানবন্দরে আমার নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে আমি বলেছিলাম, আমি সাহস করে সত্য কথা বলবো, আমি অন্যায়, অবিচার, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করি। আমি প্রথম এসে আমেরিকাতে শুনেছি বাংলাদেশের হেফাজতের 3 কুলাঙ্গার বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেটা ভেঙে ফেলবে, বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে। কেউ প্রতিবাদ করেনি। আমি এখানে হাজার হাজার জনতা নিয়ে প্রতিবাদ করেছি, প্রতিবাদ সমাবেশ করেছি। আর চট্টগ্রামের বীর সন্তান, বীর চট্টলার সেই আমাদের নওফেল, আমাদের উপমন্ত্রী, সে বলছে হেফাজতিদেরকে যে বঙ্গবন্ধুর মুরাল ভাঙলে ঘাম উঠতে দেবে। আর একটা প্রতিবাদ হয়নি। সেদিন যদি প্রতিবাদ হতো, কুষ্টিয়াতে আমাদের বড় নেতা এলাকা বঙ্গবন্ধুর মুরাল ভাঙত। বঙ্গবন্ধুর মুরাল ভাঙ্গার পর কি দৃশ্য দেখলাম। জমাতের যারা স্কুলে শিক্ষকতা করে, জমাত রাজাকার শিক্ষকতা করে স্কুলে, সরকারি কর্মকর্তা রাজাকার, জামাত, বিএনপি, তারাও মানববন্ধন করছে। তখন আমার মানববন্ধনে অংশগ্রহণ করেছি সত্য, আমার লজ্জা লেগেছে, শরম লেগেছে যে আজকে জামাত বিএনপিকে দিয়া মানববন্ধন করাচ্ছে। অথচ সেদিন যদি এই প্রতিবাদটুকু হতো, তাহলে কুষ্টিয়াতে আর এই মুরাল আর এই ভাস্কর্যটা ভাঙ্গার সাহস তারা পেত। ফ্রান্সে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একটা ম্যাগাজিনে ব্যঙ্গ করেছে, আমি তার প্রতিবাদ করেছি। এই বছর আমার বঙ্গবন্ধু চত্বরে মুরালে দাঁড়িয়ে আমি
সেখানে প্রতিবাদ করেছি যে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যিনি শুধু মুসলমানের নেতা নন, যিনি মানবতার নেতা, সে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আজকে বিদ্রুপ করবে একটা ম্যাগাজিনে যারা করেছে তাদের শুধু দৃষ্টান্তমূলক শাস্তি নয়, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো এবং সাথে সাথে প্রতিবাদ করেছি যারা হযরত সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই ঘটনার প্রতিবাদ করে বাংলাদেশে হিন্দুদের বাড়ি লুটপাট করেছে, ভাঙচুর করেছে, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, হিন্দুদেরকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে বলেছি, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আজকে হেফাজতের কি তাণ্ডব বাংলাদেশ, হেফাজতে লাগাম টেনে ধরার জন্য আমি বহু আগেই বলেছি জাসদ বঙ্গবন্ধু হত্যা রচনা করেছে, আর আওয়ামী লীগে ঘাপটি মেরে থাকা খন্দকার মোস্তাকেরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এই খন্দকার মোস্তাককে, এই খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুর মা বাবার মৃত্যুর পর মাটিতে গোড়ায় কান্নাকাটি করছে, বঙ্গবন্ধুর পিতার কবরে নেমে লাশ দাফন করছে। কত বিশ্বস্ত লোক বঙ্গবন্ধু। অনেক সময় পরিবারের সদস্যদেরকে বলতো, আমি না থাকলে খন্দকার মুস্তাক তোমাদের জন্য থাকবে। সেই খন্দকার মুস্তাক বঙ্গবন্ধু করতে আজকে হেফাজত বাংলাদেশে শেখ হাসিনা হত্যার পথ রচনা করছে। আর যারা অপরাজনীতি করে আওয়ামী লীগ, যারা জননেতৃত্ব শেখ হাসিনার চতুর্দিকে থেকে বিভিন্ন দলের এবং গোয়েন্দা সংস্থার লোক, সবাই খারাপ আমি বলবো না, তাহলে দেশ কি, সবাই খারাপ বলে দেশ কিভাবে চলবে? কিছু কিছু নেতা যারা সেখানে গিয়ে তেল মারে শেখ হাসিনা, শেখ হাসিনাকে বলে আপনি ছাড়া দলে আর কেউই কারো কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি। এইভাবে কথা, আপনি একজন প্রয়োজনীয় ব্যক্তি আওয়ামী লীগ, আর আমরা সবাই অপ্রয়োজনীয়। হ্যাঁ, এদের চেহারাটা দেখবেন, একটু অপেক্ষা করেন। আর এটা সত্য যে আপনি একা, আমার নোয়াখালী মানুষ কি বলে, শেখ হাসিনা অশ্বর কি করবে, অর্থাৎ শেখ হাসিনা একা কি করবে, এটা সত্য। এটা আমি বলছি আমার মনের কথা থেকে, কিন্তু তারা বলছে মেঘে কি আপনাকে খুশি করার জন্য নেত্রী, মাননীয় নেত্রী আপনাকে খুশি করার জন্য। এদের থেকে সাবধান থাকবে, এরা আপনাকে মেরে ফেলবে। আজকে বলে যাচ্ছে দল থেকে বিদায়ের মুহূর্তে বলে যাচ্ছে এরা আপনাকে মেরে ফেলবে। কি চলছে কোম্পানিগঞ্জে, আমি কি করেছি? আমি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছি। আমি বলেছি অপরাজনীতির বিরুদ্ধে আমি কথা বলেছি, আমি টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলেছি, আমি চাকরি বাণিজ্যের বিরুদ্ধে কথা বলেছি। প্রশাসনকে ব্যবহার করে অপরাজনীতি যারা করে তাদের কথা বলেছি। যারা অস্ত্রবাজি করে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, তাদের অস্ত্রবাদীর বিরুদ্ধে কথা বলেছি। যারা আজকে দলের নামে লুটপাট করে খেয়েছে তাদের কথা। আজকে দেখেন একটা দলের একটা অংশ আজকে কোটি কোটি টাকার মালিক হচ্ছে, বা আমেরিকাতে বিভিন্ন দেশে বাড়িঘর করেছে, আর আমার নিরীহ কর্মী
যারা রাতের অন্ধকারে বঙ্গবন্ধু শেখ হাসিনা ওবায়দুল কাদের স্লোগান দিয়েছে, যারা সকালে কনকনে শীতের মধ্যে বঙ্গবন্ধু শেখ হাসিনা ওবায়দুল কাদের স্লোগান দিয়েছে, সেই ত্যাগী কর্মীরা বঞ্চিত, তারা কিছু পায়, তারা কিছু পায় না। তারা দল থেকে আজকে কোনো পদবিও তারা পায় না। আমি নোয়াখালী ফেনীর কথা বলেছি, এটা একটা সিম্বল। বাংলা কি বলে? প্রতীকী। আমি প্রতীকী হিসাবে দুটাই জেলাকে শুরু করেছি, কিন্তু বাংলাদেশের অধিকাংশ জেলার চিত্র এক এবং অভিন্ন। আজকে বলে যাচ্ছি, আমি বাংলাদেশের চিত্রই মূলত তুলে ধরতে চেয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েই শুরু করেছি। মূলত আমি নামাজের বিছানায় বসে সত্য কথা আজকে বলছি। সিদ্ধান্ত নিয়েছি আমি অন্যায়, অবিচার, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করি। আমি সাহস করে সত্য কথা বলবো। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করব। আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি করব। আমি কোন অন্যায়ের কাছে মাথা নত সত্যের পক্ষে থাকবো। এটা নামাজের বিছানায় বসে আমি সিদ্ধান্ত নিয়েছি। সেখান থেকে আমি বলছি, আপনারা কেউ বলছেন পাগল, যে যার দৃষ্টিভঙ্গি থেকে আপনারা বলে থাকেন, আমার কিচ্ছু যায় আসে। আমাদের সামান্য সময়টুকু, মৃত্যু তো হয়ে গেছে, যে তাণ্ডব এখানে করেছে মওদুদ সাহেব, এলাকার নেতা, এই এলাকার উন্নয়নের তিনি পথ রচনা করে গেছে, মিথ্যা কথা বলতে পারি। আমি তার একটা লেখা পড়েছি, তার একটা বইতে লিখেছেন, শেখ মুজিব যদি পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশে ফিরে না আসতো, তাহলে ভারতীয় সৈন্য বাংলাদেশ থেকে, ভারতীয় মিত্র বাহিনী বাংলাদেশ থেকে কখনো ভারতে ফিরে যেত না। তাদের এই বক্তব্যকে আমি সমর্থন করেছি, সমর্থন। তারপরে তিনি বলেছেন, শেখ মুজিব বাংলাদেশের জাতীয় ইতিহাসে অবিস্মরণীয় ব্যক্তিত্ব। আগরতলা ষড়যন্ত্র মামলা ডক্টর কামাল হোসেনকে সহযোগিতা করেছিল এই মওদুদ আহমেদ। ৭১ স্বাধীনতার পর সংবিধান রচনার সাথে জড়িত ছিল ডক্টর কামাল হোসেনের সাথে মওদুদ আহমেদ। ভুল করতে পারে, মানুষের রাজনীতিতে ভুল আছে, কে শুদ্ধ করছে দেখা। প্রতিটা মানুষ কোনো না কোনো ভুল করে, আমিও ভুলের ঊর্ধ্বে না, ত্রুটি করতে পারি। একটা মানুষের মৃত্যুর পর তার সাথে কিসের রাজনৈতিক বিরোধ? এই প্রশ্নটুকু যারা আমার 3 দিনের শোকের বিরোধিতা করেছে, সুজিত রায় নন্দী, আপনাকে আমি পছন্দ করতাম, ঘৃণা এক্সেসরি আপনার প্রতি। আপনি আমাকে বলেন 3 দিনের শোক আপনি কেন করলেন? ঘৃণা এসছে আপনার প্রতি। একটা লোক মারা গেছে, আমি এখানে নাগরিক শোক সভা করেছি, আপনারা বিরোধিতা করেছে, আমার বিরুদ্ধে এখন লিখেছে, নেত্রীকে ভুল বুঝিয়েছে।
ভুল বুঝিয়েছেন কি নেতে কি করি, তার লোকজন দিয়ে তার প্রশাসন দিয়ে তো করতেছে সারাক্ষণ, মারি ফেলা না হলে জেলে দিই, কত দমক দামক কত কিছু, এগুলো আর আপনাদেরকে বলে এখন বিদায় মুহূর্তে আর কারো মনে আঘাত দিতে চাই না, চলে যেতে চাই সসম্মান, বিদায় নিতে চাই সসম্মান। আর কত অপমান, আমি এই কাজগুলা করার কারণে আজকে দেখেন আমার নির্বাচনটা এখানে আমি করেছি, আমি বলেছি 1 ভোট পেলেও আমি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করি, আমি প্রমাণ করি। ভোট কেন্দ্রে মানুষ আসবে না, আমাকে বলে ভোট আমরা দিতে পারবো না, আমি বলেছি ভোটের দিন যদি আমি কোন অনিয়মের ভোটের সাথে জড়িত থাকি তাহলে আল্লাহ আমার মৃত্যু করুন। আমি যদি কোনো অস্ত্র কারো হাতে তুলে দিই আল্লাহ আমার মৃত্যু করুন। এখনো যদি কারো হাতে কোনো অস্ত্র আমি তুলে দিই আল্লাহ আমার মৃত্যু করুন। আমি সেদিকে কথাগুলি বলার পরে ভোটের লাইনে দাঁড়িয়েছে মানুষ, ইভিএমে 66% 66 পয়েন্ট কত পার্সেন্ট ভোট বাংলাদেশের ইতিহাসে আর কোন এলাকায় কাস্ট হয়নি। তারপরেও 4টার পর অনেকে ফিরে গেছে, অনেক মহিলা সেই কাস্টিং ভোটের 77 ভোট আমি পেয়েছি, জামাত বিএনপি পেয়েছে 23 ভাগ। এরপর সারা দেশ এবং দেশের বাইরে বাংলা ভাষাভাষীর মধ্যে আমার একটা ভাবমূর্তি গড়ে উঠছে। এই ভাবমূর্তিতে ঈর্ষান্বিত হয়ে ঢাকা থেকে আরম্ভ করে এখান পর্যন্ত সবাই আমার বিরুদ্ধে লেগে গেল। শুরু হলো তাণ্ডব, শুরু হলো তাণ্ডব। এগুলা তো আগেই বলেছি, 6 বার আক্রমণ করেছি। আমি ধর্মীয় উস্কানি দেওয়ার জন্য, সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য আমি একটা ওয়াজ মাহফিল থেকে একজন হুজুরকে এনে উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিকে তার কথাগুলা শুনিয়ে, ভিডিও করা কথাগুলা শুনিয়ে তারা বলল যে তার সে তো ধর্মীয় উস্কানি দিয়েছে, সরকারের বিরুদ্ধে কথা বলেছে, তাকে গ্রেপ্তার করলো। তারা গ্রেপ্তার করে পিতৃপরে সালাম দিচ্ছে। কে নাকি বলছে কোন নেতা, এটা জবাব ওনারা দেব, একদিন দিতে হবে। কোন নেতায় বলছে পিতৃপরে সালাম দেওয়ার জন্য, জামিন হয়ে গেল তা। এরপরে একরাম নিজাম হেফাজত দিয়ে আমার বিরুদ্ধে নোয়াখালীতে অকথ্য ভাষায় স্লোগান দিয়ে মিছিল করেছে। শুরু হলো অপমান। তারপরে চট্টগ্রাম গিয়েছি দাদুর মিয়াতে, আমাকে একরাম বাইকে যেভাবে হত্যা করেছে সেভাবে হত্যার পরিকল্পনা করেছে, বিচার পাইনি। ঢাকাতে চট্টগ্রামে আমার গাড়ি বহরে হামলা করেছে, বিচার পাইনি। শুধু চট্টগ্রামের ডিএজি সাহেব বাড়িতে আসার বিষয়ে সহযোগিতা করেছে। মিথ্যা কথা বলতে পারে, যেটা সত্য সেটা, না হলে হয়তো বা আসতে পারতাম। এরপর বারবার চরপুকুরিয়াতে আমার কর্মীদের উপর হামলা হলো, দেখার জন্য বলা, সেখানে বৃষ্টির মতো গুলি করেছে। ট্যাকের বাজারে অসুস্থ হয়ে সেখান থেকে ফিরে আসতে বৃষ্টির মতো গুলি করেছে। তারপরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এখানে 1 মাস ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিভিন্ন স্কুল, তারপরে কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর 1 মাস ব্যাপী প্রতিযোগিতা
সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি, এখানে একটা মেলার ব্যবস্থা করেছি। রাত্রে বঙ্গবন্ধুর জীবনের উপর আলোচনা হতো প্রতিদিন। এরপরে বাহির থেকে সাংস্কৃতিক সংগঠনগুলো এসছে, তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করত 1 মাস ব্যাপী। সেই অনুষ্ঠান দুইজনের কিলার মুজাক্কের এবং আলাউদ্দিন, এই সন্ত্রাসী বাদলের নেতৃত্বে জাসদ, খিজির হায়াত, নবীন নেতৃত্বে রাহাত, ভূমিদস্যু, মাদক সম্রাট, তার নেতৃত্বে এখানে হামলা করল, মেলা ভেঙে দিল। বিচার চেয়েছিলাম, বিচার পাইনি। থানার সামনে দিয়েও দক্ষিণ দিক থেকে মিছিল করে আসছে, মিছিল এগিয়ে যাচ্ছে, আমি সামনে, পিছনে আক্রান্ত হলো আমার মিছিল। ছাত্রলীগের একজন কর্মীকে যখন আঘাত করছিল, আমি সেখানে বাধা দিয়েছি। বাধা দেওয়ার পর রবিউল, এই মাদক সম্রাট রবিউল, আমার 2টা আঙ্গুল তার লাঠি দিয়ে পিটিয়ে ভেঙে দিয়েছে। আমি সেখানে বসে গেছি। এরপর এডিশনাল এসপি খালেদ যে দুর্ব্যবহার আমার সাথে করেছে, আমি পৌরসভার 5 ক্লাস পৌরসভার মেয়র, আমার ডিএস মর্যাদা আমি আজকে ভাষায় প্রকাশ করতে পারব না। ওসি এখানকার, সে যে দুর্ব্যবহার করেছে ভাষায় প্রকাশ করতে পারব। এরপরে আমি তো এখানে বসা, এখান থেকে রবিউলের নেতৃত্বে পুলিশেরা গিয়ে আমার অফিসের সামনে, পার্টি অফিসের সামনে, সেখানে করোনার উপর একটা করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন একটা সমাবেশ করি। সেই সমাবেশে গিয়ে সেখানে মহিলারা, আমার স্ত্রী সহ অনেক মহিলা উপস্থিত ছিল, সেই মহিলাদের উপর আক্রমণ করেছে, চেয়ার টেবিল ভেঙে দিয়েছে, হ্যান্ডেল ভেঙে দিয়েছে। তারপরে সেখানে কুলাঙ্গা, আমি এরপরে গেলাম সেখানে, আমাকে আমার লোকজন নিয়ে গেল। এক কুলাঙ্গা এখানকার প্রেসিডেন্ট চলে গেছে, সে আমাকে বলে আপনি, আমি বললাম যে এটা তো করোনা ভ্যাকসিন দেওয়ার একটা উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া মিটিং। বলে আপনার লগে তো শেখ হাসিনার লগে যোগাযোগ আছে, গিয়ে যোগাযোগ করে, ঠিক এবার সে কথা কি চালাইতেছে। যেদিন আমার এখানে 9 তারিখে আক্রমণ হইল, ইউনুস সেখানে সমস্ত অস্ত্র জমা করছে। ইউনুস অফিসের সাথে হইল থানা, পাশাপাশি থানাতেও একত্র হয়েছে অস্ত্র নিয়ে, থানা থেকে অস্ত্র দেওয়া হয়েছে। থানা থেকে পুলিশ হ্যামলেট করে এই আক্রমণে অংশগ্রহণ করছে। আমার পৌরসভা যে 2000 সেদিন কালো রাত্রিতে 9 তারিখ, সেদিন পুলিশও ছিল সাথে। সেখানে ইউনো তার অফিসে বসা, নিচে অস্ত্র। সেখান থেকে তারা নির্দেশ দিয়ে পুলিশ সহ একসাথে হয়ে আসি আমার এখানে, একতরফা আক্রমণ করে। এটা সাংবাদিকেরা সব জানে, এই এলাকার মানুষ জানে। কেউ কেউ বলে এক হাতে তালি বাজানো,
বেপরোয়া আক্রমণ করলো আমার রুমে। 200 500 গুলি করেছে। 5 থেকে 700 লোক আমার পৌরসভার চতুর্দিকে ঘুরে ঘিরে গুলি করেছে। পৌরসভায় 2000 গুলি করেছে আমার ছেলেরা। অ্যাক্সিডেন্ট হল, অনেক কষ্ট করে অ্যাম্বুলেন্স আনছি, মাইজ দিতে পাঠাইছি, কোনো চিকিৎসা করে সেটা পরে আসছে। এরপরে এরা এখান থেকে গিয়ে আমার পৌরসভার টাকা আমি আইসোলেশন সেন্টার করেছি করোনা রুগীদের জন্য, সেই আইসোলেশন সেন্টারের বেডগুলো ফেলে দিয়ে সেখানে তাদেরকে রাত্রি যাপন করার জন্য এবং রান্না করে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আইসোলেশন সেন্টারটা ভেঙে দেখেন যায় আপনার সাইনবোর্ডটা নাই, বেডগুলা নাই। এখন কি করোনা নাই? নাই, চিকিৎসার প্রয়োজন নাই। এই অবস্থা করার পরেও, বলার পরেও এই আয়োজন শহীদ বলে আমাদের উপজেলা আওয়ামী লীগের একজন সহসভাপতিকে বলছে যে আপনি কেন মেয়রের সেখানে যান, আপনি মামলা খাইবেন। একজন সাংবাদিককে বলছে যে মেয়রের কথা তো শোনার প্রশ্ন হইবে না, ওবায়দুল কাদেরের কথাও আমরা শুনব না। এ কথাও বলা হয়েছে, জানানো হয়েছে, এখনো পর্যন্ত ব্যবস্থা। আমি সেলাই মেশিন বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে 60টা পরে আরো 5টা যোগ করছি, 65টা সেলাই মেশিন এখানে দেব। মহিলাদেরকে, শুধু মহিলারা থাকবে প্রোগ্রাম করছি। সে প্রোগ্রাম ইউনো এসপির নির্দেশে, ডিসি এসপির নির্দেশে ইউনো ওসি এবং ওসি তদন্ত কর্মকর্তা 2 জনকে দিয়ে, সেটা 2 জন সরকারি কর্মকর্তা দিয়ে সেটা ভেঙে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। পরে আমি 2টা সেলাই মেশিন বটতলায় দাঁড়িয়ে দিয়ে পরবর্তী পর্যায়ে বাড়িতে বাড়িতে পাঠাতে হয়েছে। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে একটা র্যালির ব্যবস্থা করছে। তখন করোনা তো ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, তখন করোনারও বিষয় ছিল। সেটা ছিল বঙ্গবন্ধু জন্মবার্ষিকী। র্যালির ব্যবস্থা করেছি। বিকালে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে সেখানে তারা কি করল, মাইজদি থেকে ডিসি এসপি এবং সিভিল সার্জনের নির্দেশে একটা চিঠি দিয়ে আমার সে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। আমি বিচার চেয়েছি, বিচার আমি পাই। সর্বশেষ যে ন্যাক্কারজনক ঘটনা গত 2 দিন আগে ঘটেছে। আমি এখানে করোনায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে করোনা ভাইরাস মোকাবিলায়, আমাদের টিএস সেলিম সাহেবকে আমি করোনা যোদ্ধা ঘোষণা করে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি এবং একটা সার্টিফিকেট। আর আমার এখানকার যারা কর্মকর্তা, যারা আমার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন যখন করেছি সহযোগিতা করেছে, হোটেলের একজন মালিক সহযোগিতা করেছে, 5 জনকে আমি এই যে করোনা প্রতিরোধে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করার এবং সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার অফিসে বসে দেবে, সেখানে বাধা দিল। শুধু বাধা দেয়নি, টিএস সেলিম সাহেবকে 1 ঘন্টা 2 জন পুলিশ দাঁড় করিয়ে রেখেছে। সেটা হচ্ছে, একজন হচ্ছে এডিশনাল এসপি স্বামীর যে দুর্ব্যবহার আমার সাথে করেছে, এর আগেও একদিন থানায় গিয়েছি, সেদিনও করেছি। আমাকে আপনি উপরে যান,
আমি ডিএস র্যাঙ্কের লোক, আমি 5 ক্লাস পুরস্কার পেয়েছি। আমার আরেকজন শামসুল নাকি পুলিশ অফিসার অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এখানে আমার কর্মীদেরকে, তাদেরকে অপমান করেছে, অপদস্থ করেছে। কি তাণ্ডব চলছে! আর দুঃখ লাগে যারা আমার এখানে গুলি করেছে, 2000 গুলি করেছে, তারা আজকে থানাতে বসে সেখানে মিটিং করে, সারাক্ষণ সেখানে থাকে। আমাদের কোনো লোক গেলে তাকে পুলিশের সামনে, ওসির সামনে, ওসি তদন্তের সামনে অপমান করে। ইউনুস সেখানে যান, তারা মিটিং করছে এই অস্ত্রবাজদেরকে নিয়ে। সেখানে আমাদের কোনো লোক গেলে তারা সেখানে অপমান করে, ধমকায়। তারপরে কোম্পানিগঞ্জের উপজেলা চেয়ারম্যান এই অস্ত্রধারীকে নিয়ে মিটিং করছে। কত বড় লজ্জাস্কর! এই অস্ত্রধারীরা রাস্তা হাঁটতে পারে আমার এখানে এতগুলো গুলি করার পরে বলে, আর প্রশাসনের সাথে তারা বুঝে, প্রশাসনের সেখানে তারা অবস্থান করে আমাদের লোককে কাউকে গেলে কয় যে তোমাকে অমুক মামলা ঢুকে দিব, তোমাকে অমুক মামলা ঢুকে দিব। এটা চলতেছে। আর অস্ত্রবাজি তো সব জায়গায়। কালকে একজন আমাকে আসি বললো, এক চা দোকানে তাদের এক লোক বসা আছে, নাম বলতে দেওয়া আছে, ভয়ে কয় যে তার এই যে পকেটের ভিতরে অস্ত্র দেখা যাইতেছে। সে দ্রুত এখানে চলে গেছে যে আমরা একটু সাবধানে থাকি। আমার এই কথাটা বলা চা দোকানে যে এরা অস্ত্র নিয়ে আবার দিচ্ছে। বলছি কারো কোনো সদুত্তর কিছু। সর্বশেষ যেটা বলছি, গত পরশুদিন আমি এখানে একটা কীর্তনে গেছি। সেখানে খাওয়া দাওয়া করছি, বক্তৃতা দিছি, তাদেরকে কিছু সহযোগিতা করছি, স্বাস্থ্যবিধি মানি তারা করছে। সেটা করতে পারছি। কালকে আমি এখানে পারমিশন দিছি অনেক আগে, এখন প্রায় 1 মাস হবে, 1 মাস আগে, যে তোমরা করিও স্বাস্থ্যবিধিতে মানিস, স্বাস্থ্যবিধি মানি তোমরা করিও। তারা আয়োজন করছে। আমি কেন পারমিশন দিলাম এটা বন্ধ করতে হবে। আর এটা বন্ধ করলে আব্দুল কাদের মির্জার বাবুতি নষ্ট হবে, মুসলমানদের ভিতরে তার বিরুদ্ধে একটা মনোভাব সৃষ্টি হবে। এজন্য ইউনো এসপি নাকি তাকে বলছে, ডিসিএসপি নাকি তাদেরকে বলছে, ইউনো ওসি এই মাদক সম্রাট এই তদন্ত, ওসি তদন্ত এরা বন্ধ করে। আমি এটা তীব্র প্রতিবাদ জানাই এবং এটার সাথে যারা জড়িত, যারা মুসলমানদের এই ধর্মীয় অনুমতিতে আঘাত করেছে, তাদের বিচার করতে হবে। বিচার তো কোনোটা হয়নি, যার জন্য বিদায় নিচ্ছে, বিচার তো কোনোটা পাইনি। আমার ছেলেরা অসুস্থ হয়ে মাইক দিতে গিয়েছে, সিএসকে বলার পরেও চিকিৎসা করায়। তারপরে ঢাকা চলে গেছে, কেউ বাড়িতে চলে আসছে, এখানে চিকিৎসা করছে। ঢাকাতে আমার ছেলেরা সেখানে মৃত্যুর সাথে এখনো পাঞ্জাল। শুধু ছাত্রলীগের সাবেক রাব্বানি, ছাত্রলীগের সাবেক রাব্বানি ছাড়া দলের একটা লোক, উবাইদুল কাদের এই এলাকার প্রতিনিধি, তিনি বা তার একটা লোক আমার কর্মীদেরকে দেখতে যাই। মামলা হয়েছে, সব কয়েকটি মামলা আমাদের। এখানে আমার পৌরসভা গুলি করল, একতরফা হত্যা মামলা 164 জনের, সেটা আমার বিরুদ্ধে। আমার ছেলে ছিল ঢাকা, আমি উচ্চ পর্যায়ে বলেছি আমার ছেলে ঢাকা দেখবো বলছে, কিছু করে আমার ছেলেটাকেও দিচ্ছে মামলা। আমি আজকে এই কয়েকদিন বলছি এগুলো প্রতিজ্ঞান নাই, লাভ বলি লাভ। আমার কাছে তো অস্ত্র নাই, আমার কাছে তো অর্থ নাই, আমার কাছে তো প্রশাসনিক
অস্ত্রের শক্তি নাই, আমার কাছে তো ক্ষমতা নেই। কে শুনবে আমার? ওবায়দুল কাদের তো এলাকার অভিভাবক নয়। অভিভাবক হইলে প্রথম থেকে তিনি দেখতেন। আর ভাই তো যেদিন আমার ভাইটা মারা গেছে ফাঁসি দিয়া অর্থের অভাবে, ভাইয়ের সম্পর্ক মনে হয় অনেকটা সেদিনে অনেকটা কমে গেছে, দূরত্ব হয়েছে সেদিন, মানসিক দূরত্ব হয়েছে স্পষ্ট, সেদিনেই মানসিক দূরত্ব। কিছু করে কিছু দালাল রাখছে ঢাকা, আমার লোক চলত আইলা সহ এগুলো, এরা সামসাগিরি করে সেখানে। তাউডের বাচ্চা 10 টাকা নাই, আমার ছেলের থেকে আমার টাকা নিয়া এরা সেখানে মোজ করে, আমার ছেলেদের জামিন হয়, সেটাও বন্ধ করছে ওবায়দুল কাদের। এ মানিক্যা চরিত্র আমি তুলে ধরব, আমি মন্ত্রণালয়ে পাঠাবো। সে পিএস থাকাকালীন সময়ে কত শত মেয়ের চরিত্র হনন করছে, শেষ পর্যন্ত যে তারে বিয়ে করছে তারও চরিত্র নষ্ট করি তারে বিয়ে করছে। তার ভাই নরসিংদী চাকরির জন্য আসছে, চাকরির জন্য আসা কত মহিলার চরিত্র নষ্ট করছে। সেই মানিক্যারে দিয়া উপজেলা চেয়ারম্যান ওবায়দুল কাদের এবং উপজেলা চেয়ারম্যান ওবায়দুল কাদেরের স্ত্রী আমাদের জামিনগুলা, তাদের জামিন হয়েছে, আমাদের জামিনগুলা করতে দেয় না, এখনো ঝুলতেছে, এখনো ঝুলতেছে। মাস দিতে কি নাজুক অবস্থা আমাদের। এই যে 10-11টা ছেলে আছে, এদেরকে ডেলি সেখানে কারাগার কর্তৃপক্ষ নির্যাতন করছে। একটা পরিবারের সদস্য, আমি লোক পাঠাইছি, দেখাতে দেয় নাই, 1000 টাকা স্লিপ কাটছে, দেখাতে দেয় 1000 টাকা স্লিপ কাটার পরেও টাকাটাও ফেরত দেয় নাই, দেখায় লিখে দিছে আমি দেখা করবো না, তাকে জোর করি লেখা দিছে। আমি পরে খবর পাইছি, কে কান্নাকাটি করছে যে আমি আমাদের মেয়র সাহেবের কি খবর পাঠাইছে একটু শুনি, কান্নাকাটি করছে দিয়ে না। অথচ তাদের লোকজন, ওই যে ডাকায় অস্ত্রধারীদের লোকজন বিআইপি দিয়ে যায়, তারা দেখা করে। কি নির্যাতন দেখেন, এদেশে আইন আছে, সেই কারারক্ষীরা এখানে কিভাবে থাকে? এগুলা ওবায়দুল কাদের সাহেবের নির্দেশ না থাকে এ সাহস তারা করতে পারে। একরাম কে? ওবায়দুল কাদের নো বললে একরাম আছে, ওবায়দুল কাদের নো বললে নিজামাজারি আছে, এটা নাই। আপনার বিরক্ত লাগবে, শরীর খারাপ হয়ে গেলে, শরীর খারাপ হয়ে যান না। এখানে আমি আসল কথায় আসি, সেটি হচ্ছে আমার উপর যে নির্যাতন এখানে হয়েছে, যেভাবে অত্যাচার চলছে, একতরফা অত্যাচার, প্রশাসনের অত্যাচার, সরকারি দলের অত্যাচার, অর্থ দিয়ে আমার লোকজনকে নানাভাবে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া, অস্ত্র দিয়ে বাড়িতে বাড়িতে হামলা, ওবায়দুল কাদের সাহেবের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে আজকেও বাজারে ঘোরাফেরা করছে। একরাম চৌধুরী, নিজাম চৌধুরীর অস্ত্র এখানে ব্যবহার করছে। আমি আজকে যেহেতু বিচার পাইনি, বিচার তো ত্যাগী কর্মীরা কেউ পায়নি। আজকে ফেনীতে আর জুবাই আমাদের মধ্যে বেঁচে নেই, তার বাড়িঘর লুটপাট করল, তার খাবার ঘর লুটপাট করল, উল্টা তার বিরুদ্ধে মামলা দিয়েছে, জেলে নিয়ে তাকে হ্যস্ত ন্যস্ত করে শেষ পর্যন্ত
কষ্ট নিয়ে স্ট্রোক করে জীবন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এত নির্যাতন কত সইব। নোয়াখালীর বাদশাহ নুরুল হক মিয়ার ছেলে, যে নুরুল হক মিয়া শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিল, এই নোয়াখালীর গভর্নর ছিল, এমপি ছিল, তার ছেলে নোয়াখালীর এই যে অপরাজনীতির কারণে নোয়াখালী বিতর্কিত কমিটি প্রতিবাদ করে স্ট্রোক করে জীবন দিয়েছে। এইভাবে হাজার হাজার নেতা কর্মী সারা বাংলাদেশে যারা দলের জন্য নিবেদিত, তাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। আজকে তারা থাকা কোন অবস্থায় এখানে নেই। আজকে অপরাজনীতি যারা করে, তারা আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করে, তারা ক্ষমতার শীর্ষত্বে আছে। আমি আমার পরিবার দিয়ে প্রমাণ করতে পারি। আমি নেত্রীর কাছে ওবায়দুল কাদেরের স্ত্রী এবং তার মন্ত্রণালয়ের সকল দুর্নীতির চিত্র আমি লিখিতভাবে পাঠাব। এখন আর বলব, যদি প্রমাণ করতে না পারি, যা বিচার হয় হবে। আবার এটা বললে তো আজ যাইতে হয়তো মারিয়া যেতে পারে, হেঁটেও খেয়াল হয়। ওই যে এগুলা দাবা সাবা দিবে, একরামান নিজাম দাবা সাবা দিবেল্লায় তাদের অপকর্ম। মন্ত্রীর বউ দাবা সাবা দিবেল্লায় 1 কোটি টাকা দিছে, এদের বাদুল্লাদের 1 কোটি টাকা দিছে আমার মারার জন্য। এদের সাহস আমার এখানে আসতে, সাহস আছে। প্রশাসন সহযোগিতা করতেছে, এখানে অনিয়ম দুর্নীতি যেগুলো করতেছে, এটা চিত্র প্রতিদিন তো তুলে দিচ্ছে। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগ কোম্পানীগঞ্জ উপজেলার সদস্য পদ থেকে পদত্যাগ করলাম এবং এখন থেকে আওয়ামী লীগের আমি কোনো সদস্য নেই। আমি আগেই বলেছি, আমি বঙ্গবন্ধুর আদর্শে, এটা আমার শপথ, রাজনীতি আজীবন করে যাব। শেখ হাসিনার উন্নয়নের কথা আমি সবসময় বলে রাখি। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ইতিমধ্যে সদস্য হয়েছি। বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদ নামে একটা সংগঠন এখানে আছে, সেই সংগঠনের সাথে আমি কাজ করব। সেই সংগঠনের পক্ষ থেকে মানবতার সেবা করব, মানুষের সুখ দুঃখ হাসি কান্নার সাথে থাকবো, সাহস করে সত্য কথা বলবো, অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। এটাই হচ্ছে আমার সিদ্ধান্ত। আজকে বিদায় মুহূর্তে দলের প্রতি একটা অনুরোধ রেখে যেতে চান। দলের যারা নীতি নির্ধারক তাদের প্রতি অনুরোধ রেখে চান। নোয়াখালীর রাজনীতি, আমি অপরাজনীতির কথা বলেছি। এখানে আমি আসলে নোয়াখালী ফেনীর কথা বললেও সারা দেশের চিত্রটা আমি পর্যায়ক্রমে তুলে ধরার চিন্তা আমার ছিল। আমি মিথ্যা কথা বলি। আমি আমেরিকার ভোট দেখেছি, আমি সে ভোট থেকে শিক্ষা নিয়েছি। নিজের ভোট যেভাবে করেছি, আমি আগামী অন্তত কোম্পানিগঞ্জে সে ভোট করার জন্য যা যা করার সবকিছু করব, সবকিছু। আমি এখন দলের কাছে পরামর্শ, অপরাজনীতি যারা করে, যে দলের হোক, সব দলে অপরাজনীতি করার লোক আছে, তাদের লাগামটা অন্তত ধরে টেনে ধরে। একসাথে তো সব করতে পারবেন না, আমি জানি নেত্রী সীমাবদ্ধতা আছে। নেত্রী এখন বঙ্গবন্ধুর মতো গরিবের পক্ষে কথা বলতে গিয়া দ্বিতীয় কর্মসূচি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের পক্ষ থেকে যখন দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ডাক দিয়েছে,
দ্বিতীয় বিপ্লবের কর্মসূচিটা কি ছিল? বঙ্গবন্ধু তখন কি বলছে? একজন কবি লিখছে, তোমরা থাকবে তেতালার উপরে, আমরা থাকবো নিচে, তোমাদেরকে দেবতা মানব, সে কথা আজ মিছে। এই কথা বলার পরে বঙ্গবন্ধু অনুপ্রাণিত হই বলছে, বিশ্ব দুই শ্রেণীতে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিত মানুষের পক্ষে আছি, অর্থাৎ গরিব মানুষের পক্ষে আছি। সিলির আনন্দের পরিণতি হতে পারে শেখ মুজিব সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করে। তখনই তো এই কুত্তা খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুকে হত্যা করেছে, পরিবারের সদস্য খন্দকার মোস্তাক। এখন শেখ হাসিনা পরিবর্তন চায়, নির্বাচন ব্যবস্থারও পরিবর্তন শেখ হাসিনা চায়, আমি মনে প্রাণে বিশ্বাস। কিন্তু শেখ হাসিনা যদি এগুলা একসাথে করতে যায়, আমি একসাথে করতে গিয়ে সবাই আমার উপর করবে। শেখ হাসিনাকে পরামর্শ দেব, আমার ভুল নয়, আমি এটা বরদাস্ত করতে পারতেছি না, এই জন্য আমি বলছি আপনি আস্তে আস্তে লাগামটা প্রথম ধরেন, আর যারা বেশি উৎপাত করছে তাদেরকে দল থেকে সরিয়ে দেন। এবং বিরোধী দলের যারা অপরাজনীতি, ঢাকাতে তো ব্যাক এক দল, রাত্রে হোটেলে যাই দেখেন গই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জমাত, হ্যাঁ, জাতীয় অপকর্ম দল, এটার নাম, ব্যাগ একত্র হয়ে যায়, মদ খার একত্র হবে, নারী, তারপরে ব্যাগ কাম একত্র করে। এদের লাগামটা ধরেন, আর যারা বেশি লোককে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এটা হচ্ছে আপনার কাছে আমার প্রথম অনুরোধ। আর দ্বিতীয় অনুরোধ হচ্ছে, দলটাকে আপনি বলেছেন মাদকের বিরুদ্ধে আপনি জিরো টলারেন্স নীতি ঘোষণা করছেন, এদেশের মানুষ আপনাকে সেলিউট দিয়েছে এই ঘোষণার পর। কিন্তু আপনার প্রশাসন, আপনার দল কি সেটা বাস্তবায়ন করছে? করে নাই। আজকে আপনি সিদ্ধান্ত নেন, দলের কোন সংসদ সদস্য প্রার্থী হতে হলে, দলের কোন পর্যায়ে প্রতিনিধি নির্বাচিত হতে হলে, দলের কোন পর্যায়ে নেতৃত্বে আসতে হলে তাদেরকে মাদক এবং নারীর সাথে সম্পৃক্ত থাকতে পারবে না, এই ঘোষণা আপনি দিয়ে সেটা কার্যকরী করেন। আর নেতৃত্বে আনেন, এমপি বানান, ডোপ টেস্ট করেন, ডোপ টেস্ট করি নেতৃত্বে আনেন, ডোপ টেস্ট করি এমপি বানান, ডোপ টেস্ট করি প্রতিনিধি বানান। আর সরকারি চাকরির ক্ষেত্রে তার বেসরকারি চাকরি, বিদেশ যারা যান তাদেরকে ডোপ টেস্ট করেন, করি চাকরিদের বিদেশ পাঠান, তাহলে দেখবেন যে আপনার যে আজকে যে টার্গেট মাদক মুক্ত বাংলাদেশ, সেটা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রস্তাব। তৃতীয় প্রস্তাব হচ্ছে, অবশ্যই দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছে, আপনি এদেশের অর্থনৈতিক মুক্তি দিয়েছেন। কে আছে বাংলাদেশে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য? কেউ নেই। বিএনপি নেত্রী খালেদা জিয়া সরকারের সাথে আতাত করে বাসায় সুখ শান্তি করতেছে, তার ছেলে অসুস্থতার অজিয়ার দেখিয়ে লন্ডনে আজকে বাংলাদেশ থেকে চাঁদা নিয়ে সেখানে তারা আয়েসি জীবন যাপন করছে। আর কোন দল আছে? কে আছে? কোন নেতা আছে? কার নেতৃত্বে আমরা এখানে পাবো, এই ভোটাধিকার পাবো? একমাত্র আপনি পারেন। আপনি যদি এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারেন, এদেশের মানুষের হৃদয়ে আপনার এই জীবন সায়নে আপনি বেঁচে থাকবেন। আমি পরামর্শ দিচ্ছি কিভাবে করবেন। 3.5 বছর আছে আমাদের
নির্বাচনের, পার্লামেন্ট নির্বাচন আগামী পার্লামেন্ট থেকে শুরু করে এই 3.5 বছর এখন থেকে আপনি আপনার কাছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট সমস্ত আছে, আবার গোয়েন্দা সংস্থার ভিতরেও কিছু কিছু খারাপ লোক আছে, এগুলো একটু আপনি চিহ্নিত করবেন। অধিকাংশ ভালো, কিছু কিছু খারাপ লোক আছে, এগুলো চিহ্নিত করবেন, খোঁজখবর নিবেন, ভালোগুলো আপনি চিনেন, আপনার সে দূরদর্শিতা আছে, এদের থেকে রিপোর্ট নিয়ে যার জনপ্রিয়তা আছে তাদেরকে মনোনয়ন দেন। আমি ব্যবসায়ীদের বিরুদ্ধে না, ব্যবসায়ীরা ভোট আসলে, কিছু কিছু ব্যবসায়ী আছে ভোট আসলে তারা নির্বাচনে দাঁড়ায় যায়, টেয়া হুইসা দিয়া এখানে ভোট চুরির যে মহোৎসব সেটা ব্যবসায়ী এই প্রতিনিধিদের যাদেরকে মনোনয়ন দেয় তাদের কারণে হয়। ব্যবসায়ী সে রাজনীতির সাথে ন্যূনতম সম্পর্ক থাকতে হবে, ব্যবসা করুন, ব্যবসা না করলে চলবো কিভাবে, ব্যবসা না করলে ভোট করবো কিভাবে, ব্যবসা না করলে নিজের পরিবার চালাবো কিভাবে, ব্যবসা না করলে সরকারকে সহযোগিতা করবো কিভাবে। ব্যবসা করো, রাজনীতি করো, কিন্তু রাজনীতির দূরদর্শিতা অন্তত থাকতে হবে। যে বিধান আপনি করছিলেন সরকারি কর্মকর্তাদের বেলায় এত বছর, আপনারা বসে দেখতেই বইয়ের পরে দল করবে, দলের দায়িত্বে যাবে। আমার সময়টা কালটা স্মরণ নাই, এটা ব্যবসায়ীদের ক্ষেত্রেও করেন, এত বছর রাজনীতি করেন, এরপরে তারা দায়িত্ব নেই, আমাদের আপত্তি নেই। আর যার জনপ্রিয়তা আছে তাকে দেন, সে ব্যবসায়ী হোক যেই হোক, দুর্নীতিবাজদেরকে দিয়েন, অপরাজনীতি যারা করে তাদেরকে দিয়েন না। এখন থেকে লোক ঠিক করি দেন, বলি দেন, সিগন্যাল দিয়ে দেন, তুমি ভোট করবে। সারা বাংলাদেশের 300 আসনে আমি আজকে এখানে বলে যাচ্ছি, আল্লাহকে সাক্ষী করি, আগামী নির্বাচনে যদি আপনি ত্যাগী নেতা কর্মী, এখানে একটা কথা বলি রাখি, যে যারা ত্যাগী, জনপ্রিয় হইলে টাকা না থাকলে টাকা আপনি দেন, কে দিব? আপনি আমাদের অভিজ্ঞ, আপনি টাকা দিবেন, টাকা দিয়া তাদেরকে মনোনয়ন দেন, মনোনয়ন করি দিয়া এই যে নির্বাচন যদি হয়, আমি আজকে বলতেছি, খোদাকে হাজির নাজির জান, আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ। এখন থেকে কাজ করুন, দুর্নামের বোঝা আপনি এই নিয়ে আপনি মৃত্যুবরণ করেন, এটা আমি চাই না। আমি আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, কিছু পাওয়ার জন্য না, কখনো চাইনি, এখনো চাই না কোন পদ পদবি, তো এমনিতে দল থেকে সরে গেছি, পদ পদবি চাই না। আপনার কাছে যদি কখনো দেখা হয় 100টা টাকা চাইব আপনার কাছে, কি জন্য? আমার মা আমাকে কিছু টাকা দিয়ে গেছে মৃত্যুর আগে, সেই টাকাটা একটা এই যে টিস্যু বক্সের ভিতরে রেখেছিলাম, আমার পকেটে সবসময় থাকতো, কোথায় জানি হারিয়ে ফেলেছি। আজকে মায়ের শেষ স্মৃতি, আর 100টা টাকা যদি আপনি দেন, আমি এটা আমার পকেটে সবসময় রাখবো, যেভাবে হোক আপনার স্মৃতি, আমার মায়ের স্মৃতিটা আমার পকেটে থাকবে, এটাই আপনার কাছে চাই। এর চাইতে আমি কোনো কিছু আর চাই না। আপনি যাকে ইচ্ছা তাকে দেন, ভালো মানুষগুলোকে দেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদেরকে দেন। আপনার সাথে অনেক ভালো মানুষ আছে, নেত্রী দেখেন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি সবসময় তিনি নির্বাচিত হন। আমাদের এই যে স্পিকার অত্যন্ত সুনাম তার আছে, আমার মামলাও করেছে। আমি যখন 2001 সালে মামলায় পড়ছি, 18টা মামলা, তখন আমার হাইকোর্টে মামলা, ওই যে আমাদের ইয়ের সাথে, তিনি সহকারী হিসাবে ছিল আমাদের ব্যারিস্টার আমির ইসলাম সাহেবের সাথে
সহকারী হিসেবে ছিল। আমি আমির ইসলাম সাহেবের চেম্বারে আমার কেস আমি করতাম। সেই সুবাদে তিনি আমার মামলা করেছে, আমি দেখেছি আমার সততা আছে, ভালো ভালো মানুষ। এত ধরনের মানুষগুলোকে টেনে আনে। আপনার আর সময় কত? আর আপনাকে আমি, এটা পরামর্শ নয়, আমি মানুষের হৃদয়ের কথাটা আপনাকে বলছি। সেটি হচ্ছে আপনি ভবিষ্যৎ রাজনীতি তো একজনকে টেনে আনতে হবে ভবিষ্যৎ রাজনীতির জন্য। আপনি তো চিরস্থায়ী নয়, আল্লাহ একদিন আপনাকেও নিয়ে যান, আপনিও বিদায় নিয়ে চলে যাবেন। আপনার কাছে আমার অনুরোধ, আপনার পরিবারের আপনার দুই সন্তান আছে, সজীব ওয়াজেদ চর, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের প্রবক্তা, অত্যন্ত নীতি নৈতিকতা নিয়ে কাজ করে আপনার জন্য। সাদা সিধে, ভদ্র নম্র, এগুলা তার কমতি নেই, সব কিছু আছে। সেটা আমি একদিন তার সাথে দেখা হয়েছে, প্রথম দেখা আমার থেকে ভালো লেগেছে। আমি তার প্রতি একটা শ্রদ্ধা জেগেছি। তাকে আপনি নেতৃত্বে আনতে পারেন, কিন্তু একটা সমস্যা, আমাদের দেশে অধিকাংশ মানুষ সাম্প্রদায়িক। আমাদের আওয়ামী লীগ যারা করে, এটার মধ্যেও 70% সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন। এরা নেগেটিভ কথাবার্তা বলবে তার বিরুদ্ধে। কি জন্য? সে বিদেশিনী বিয়ে করছে, নেগেটিভ কথাবার্তা বলি, বিভ্রান্তি করি, কিন্তু সকল যোগ্যতা সজীব ওয়াজেদ চয়ের আছে। এখন আপনার কাছে আমার আবেদন, সেটা হচ্ছে আমাদের আরক মেয়ে, আরক সন্তান সাইমা ওয়াজেদ পুতুল, যে অটিজম নিয়ে কাজ করে, তার অটিজমের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে আমি আমার এখানে একটা প্রতিবন্ধীকে চাকরি দিয়েছি। আমি তাকে খুব পছন্দ করি, নীতি নৈতিকতা নিয়ে কাজ করে, আপনাকে সহযোগিতা করে। কে করে? সবাই তো চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত। আপনার আত্মীয় স্বজন বলেন, যাদের কথাই বলেন, সবাই মন্ত্রী বানায়, এমপি বানায়, আপনার কাছে আসি। তারপরে পুলিশের প্রধান, র্যাবের প্রধান, তারপরে সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, সচিব, নৌবাহিনীর প্রধান, সব তো বানানো। তাদের একটা দায়িত্ব আপনার কাছে সুপারিশ করে সারা। এই দুইজন ছাড়া আপনাকে আন্তরিকভাবে কে সহযোগিতা করে? আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। আমি আপনাকে প্রতি আমি আবদার রাখবো, আপনি এই কাজটা করেন আপনার পরবর্তী নেতৃত্বের জন্য, আপনার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য। আপনি সাইমা ওয়াজেদ পুতুলকে আগামী নেতৃত্বের জন্য এখন থেকে তৈরি করে নেন। ইনশাল্লাহ বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা আমরা ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের পুতুলের নেতৃত্বে প্রতিষ্ঠা করতে পারবে, এ বিশ্বাস আমার আছে। আমি আজকে বিদায় মুহূর্তে আর বলতে চাই না, পরবর্তী পর্যায়ে আমি কথা বলবো। আসলে নেত্রী, দলকে যদি আপনি ভালোবাসেন, দলের প্রতি আপনার ভালোবাসা আছে আমি জানি, আপনি দলটাকে একটু শৃঙ্খলায় আনেন এবং নিয়মের ভিতর আনার চেষ্টা করেন। বঙ্গবন্ধু একটা কথা বলছিল, যাদের আদর্শ নেই, নীতি নেই, যারা দুর্নীতিবাজ, যারা দেশকে ভালোবাসে না, তারা যদি প্রতিষ্ঠান থেকে বের হয়ে যায়, তাতে প্রতিষ্ঠান দুর্বল হয় না, প্রতিষ্ঠান শক্তিশালী হয়। এটা কে বলছে? বঙ্গবন্ধু।
আর আমাদের মহামান্য রাষ্ট্রপতি এদিন একটা কথা বলছে, আমার খুব ভালো লেগেছে। কিছু সুবিধাবাদী লোক রাজনীতিটাকে পেশা বানিয়ে ফেলেছে, কিন্তু রাজনীতি আর পেশা এক নয়। আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন, সততা নিয়ে কাজ করলে সে কাজের সুফল যখন জনগণ পায় সেখানেই তৃপ্তি। আমাদের তরুণ সমাজের অহংকার যে নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করে, বঙ্গবন্ধুর দরিদ্র সজীব ওয়াজেদ জয় বলেছে, সৎ থাকলে একটা সুবিধা আছে, কখনো ভয় পেতে হয় না। তাই সৎ থেকে কোনো কিছু বলা যায়, যে কোনো কিছু করা যায়। আর সাইমা ওয়াজেদ পুতুল বলেছে, প্রতিশ্রুতি দিয়ে জনগণকে খুশি করা অনেক সহজ। জনগণের ভালোবাসা অর্জন করতে হলে তার জন্য দরকার সততা আর আদর্শ। এই উক্তিগুলো আমার বারবার স্মরণ করে, সেজন্য বারবার বলি বিরক্ত হবেন না। আর দুইটা বিষয় আমি বারবার বলি, সেই বিষয়গুলো বলে বিদায় নেব। সেটি হচ্ছে, নেত্রী ভয় পাবেন, সাহসের সহিত এগিয়ে যান। ভারতের পিতা মহাত্মা গান্ধী একটা জনসভায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, বন্দে বলার পরে মাতরম শব্দটি উচ্চারণ করতে পারি, শত্রুর গুলিতে তার বুক যাত্রা হয়ে গেছে। নেত্রী ভারতের মাতা ইন্দিরা গান্ধী বাইরাঙ্গিনা ব্যায়াম করছি, তার সাথে যে বডিগার্ড ছিল শতবন্ত সিংহের গুলিতে ইন্দিরা গান্ধীর বুক যাজদা হয়ে গেছে। ভারতের নেতা সুভাষ চন্দ্র বসু ভারতের মাটি ছেড়ে কোথায় চলে গেছে ভারতের জনগণ আজও জানে না, কোথায় তাকে সমাধিস্থ করা হয়েছে। বাংলাদেশের নেতা বঙ্গবন্ধু, যিনি 1975 সালের 15 আগস্ট কালো রাত্রিতে সপরিবারে জীবন দিয়েছে, এদেশের স্বাধিকার থেকে স্বাধীনতা পর্যন্ত প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে সাহসিকতা। এদেশের সব শেরে বাংলায় কে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, মাওলানা ভাসানী, শামসুল হক সাহেবেরা এদেশের স্বাধীনতার জন্য অনেক লড়াই করেছে। আওয়ামী লীগকে পূর্ণতা দেওয়ার জন্য অনেক লড়াই করেছে। আওয়ামী লীগের পূর্ণতা দিয়েছে কে? বঙ্গবন্ধু। আর বাংলাদেশের স্বাধীনতা এসেছে কার নেতৃত্বে, কার বক্তব্য, কার গগন বিজয়ী বক্তব্যে? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরে মানুষ ঝাঁপিয়ে পড়েছে মুক্তিযুদ্ধে, এবং 9 মাস রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সে নেতাকে এদেশের সপরিবারী নৃশংসভাবে হত্যা করেছে। ভারতের নেতা জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তানের নেতা জুলফিকার আলী ভুট্টো, সে অক্সফোর্ডে মেধাবী ছাত্র ছিল, সুঠাম দেহের অধিকারী, সুন্দর সুশ্রী। সেই ভুট্টোকে সেদিন ভুট্টোর সাথে প্রেম করার জন্য অক্সফোর্ডের সুন্দরী মেয়েরা তার পিছনে গুড়গুড় করত। পাকিস্তানের লারকানা, যার বাড়ির সীমানা অতিক্রম করতে পাকিস্তানের
দ্রুতগামী ট্রেনের 8 ঘন্টা সময় লাগে সেই জুলফিকার আলী ভুট্টোকে পাশের মঞ্চে জীবন দিতে হয়েছে। যে সাপুয়ে সাপ নাচা সর্বদংশনে তার মৃত্যু হয়। যে মাঝি পদ্মাতে ঢুকাবা পদ্মা নদীতেই তার শরীর সমাধি। আমরা যারা রাজনীতি করি এ পথে মৃত্যু হবে জানি, কিন্তু জনগণের ভালোবাসা নিয়ে গরিবের পক্ষে কথা বলে, অসহায় মানুষের পক্ষে কথা বলে, সাহস করে সত্য কথা বলে, অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মৃত্যুবরণ করি বা আমার নেত্রী মৃত্যুবরণ করে, সেই মৃত্যুর সার্থকতা আছে। আর বলবো, যদি কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, যদি পাথরে লিখো নাম পাথর খুঁড়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। কার নাম হৃদয়ে রাখতে হবে? বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা দিয়ে গেছে, অর্থনৈতিক মুক্তির পথ রচনা করে গেছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু দীর্ঘ 30 বছর বাঙালি জাতির জন্য সংগ্রাম করেছে। 14 বছর কারাগার থেকে কারাগারে দিন কেটেছে। 3বার ফাঁসির কাছতে গিয়ে বাঙালি জাতির জয় গান গেয়েছে। সে নেতাকে বাংলার মাটিতে হত্যা করেছে। রাজনীতি করতে বঙ্গবন্ধু কি অপরাধ করেছে? তার 8 বছরের শিশুপুত্র শেখ রাসেল চিৎকার করে বলেছিল, তোমরা আমাকে মায়ের কাছে নিয়ে যাও, তোমরা আমাকে মায়ের কাছে নিয়ে যাও, তোমরা আমাকে মায়ের কাছে নিয়ে যাও। ঘাতকের এতটুকু সহানুভূতি এই 8 বছরের শিশুদের প্রতি হয়নি। স্টেন গানের গুলিতে তার বুক যাজনা করে দিয়েছে, মাথা যাজনা করে দিয়েছে, মাথার মগজ এখনো 32 নম্বর বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাকে হৃদয়ে রাখতে হবে, বঙ্গবন্ধুকে হৃদয়ে রাখতে হবে, শেখ রাসেলকে হৃদয়ে রাখতে হবে, বঙ্গবন্ধু পরিবারের সদস্য যারা 75 নিহত হয়েছে তাদেরকে হৃদয়ে রাখতে হবে। এই পিতা তোমার রক্তের কাছে ঋণী, জননী জন্মভূমি যতদিন দেবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন দেবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রু গঙ্গা রক্ত গঙ্গা বহমান, নাই নাই বয় হবে হবে জয়, জয় মুজিবুর রহমান। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।